জাতীয় নেতাদের ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না। স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পুরস্কার নিলেন জাইমা রহমান। জ্বালানির জন্য ভোগান্তি চলছেই। দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল। ডিপো থেকে চাহিদা মাফিক তেল না পাওয়ার অভিযোগ ফিলিং স্টেশনগুলোর। বাংলাদেশের রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে রাজি আইএফসি। শেয়ার বাজারের কারসাজি রুখতে প্রযুক্তিগত সহায়তা দেবে জেপি মর্গান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলের 15 দিনের কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের ক্ষেত্রে গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ গোলাম পরোয়ারের। হাম উপসর্গে দেশে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। অনেক শিশু আবার আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতেও। রোগীদের চাপ বাড়ছে হাসপাতালগুলোয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ 15 ব্যক্তি ও 5টি প্রতিষ্ঠানকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার দিয়েছে সরকার। জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিতে এ বছরের মনোনীতদের পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওসমানী স্মৃতি মিলনায়তনে এই অনুষ্ঠান আয়োজন করে মন্ত্রিপরিষদ বিভাগ। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরণোত্তর পদক গ্রহণ করেন তার নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। তিনি দাদুর পদক গ্রহণ করেন প্রধানমন্ত্রীর হাত থেকে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশ গঠনে সার্বিক অবদানের জন্য। মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আব্দুল জলিল, সাহিত্যে ডক্টর আশরাফ সিদ্দিকী, সমাজসেবায় ডক্টর জাফরুল্লাহ চৌধুরী ও মেহেরিন চৌধুরী, সংস্কৃতিতে বশির আহমেদ এবং জনপ্রশাসনে কাজী ফজলুর রহমানকে এবার স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছে। পুরস্কার প্রাপ্তদের মধ্যে আরও আছেন বিজ্ঞান প্রযুক্তিতে অধ্যাপক ডক্টর জহুরুল করিম, সংস্কৃতিতে হানিফ সংকেত, ক্রীড়ায় জোবেরা রহমান লিনু, সমাজসেবায় সাইদুল হক, গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক ডক্টর এম.এ. রহিম, অধ্যাপক সুকমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে মুকিত মজুমদার বাবু। 5টি প্রতিষ্ঠান এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছে। মুক্তিযুদ্ধে অবদানের জন্য ফৌজদারহাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF, জনসেবায় SOS শিশুপল্লী ও গণস্বাস্থ্য কেন্দ্র পাচ্ছে স্বাধীনতা পুরস্কার। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জাতীয় ঐক্য আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। সেই কথা স্মরণ করেই বলতে চাই, আমাদের পথ মত ভিন্ন হতে পারে, আমাদের মধ্যে বিভিন্ন ইস্যুতে বিতর্ক বিরোধ থাকতে পারে, তবে আমাদের মধ্যেকার বিতর্ক বিরোধ যেন শত্রুতায় রূপ না নেয়। দেশের স্বার্থে অবশ্যই সে ব্যাপারে আমাদের সবাইকে অত্যন্ত সতর্ক থাকা জরুরি, কারণ বাংলাদেশের স্বার্থ বিরোধী চক্র এখনো সুযোগের অপেক্ষায় রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। বাংলাদেশের বর্তমানে এক বিশাল সংখ্যক কর্মক্ষম জনগোষ্ঠী রয়েছে। কর্মক্ষম এই জনগোষ্ঠীর জন্য কর্মসংস্থান তৈরির এই মুহূর্তে হচ্ছে বড় চ্যালেঞ্জ। শুধু অর্থনীতি নয়, ফ্যাসিবাদী শাসন আমলে আমাদের শিক্ষা ব্যবস্থাও বিপর্যয়ে নেমে এসেছিল। এমনকি ইন্টারিম গভর্নমেন্টের সময়ও শিক্ষা ব্যবস্থায় শৃঙ্খলা ফেরেনি দুঃখজনকভাবে। বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকতে হলে দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক এবং অবশ্যই কর্মমুখী করতেই হবে। স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। 26শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার 1977 সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। বিগত আওয়ামী লীগ সরকারের সময় BCS ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে এরই মধ্যে অনুসন্ধান ও তদন্ত শুরু হয়েছে সংসদে, জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। অধিবেশনে বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের নোটিশ নিয়ে আইনমন্ত্রীর বক্তব্য দাবি করেন আক্তার হোসেন। জবাবে আইনমন্ত্রী M আসাদুজ্জামান জানান, আইনজীবী সমিতিগুলোর দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষই এই নির্বাচন স্থগিত করেছে, এতে আইন মন্ত্রণালয়ের কোনো হাত নেই।
আহমেদ সরারের রিপোর্ট। সদস্যবৃন্দ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বৃহস্পতিবার জাতীয় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে একটি লিখিত প্রশ্ন করেন। এর লিখিত জবাবে জনপ্রশাসন মন্ত্রী জানান, গত 16 বছর বিসিএস প্রশাসন ক্যাডারের 12 জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, 9 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে এবং 564 জন কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে। তিনি আরও বলেন, বিসিএস নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ গুরুত্ব সহকারে তদন্ত করছে দুদক সহ সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী সংস্থাগুলো। সংসদ অধিবেশন চলমান আছে। এরপর মনোযোগ আকর্ষণের নোটিশের কার্যক্রম শেষে বিরোধী দলের সদস্য আক্তার হোসেন বার কাউন্সিলের নির্বাচন স্থগিতের বিষয়ে স্পিকারের মনোযোগ আকর্ষণ করেন। এ বিষয়ে আইনমন্ত্রী বা জ্বালানি মন্ত্রীর বক্তব্য জানতে চান তিনি। আটক কমিটি থেকে একটা গণতান্ত্রিক যাত্রায় উত্তরণের জন্য একটা নির্বাচনের সময়সীমা ঘোষণা করা হয়েছিল যে 19শে মেতে নির্বাচনটা অনুষ্ঠিত হবে, কিন্তু গতকাল মধ্যরাতে হঠাৎ করেই সেই নির্বাচনটা একটা স্থগিত ঘোষণা করা হলো। প্রশ্ন হলো, মাননীয় সদস্য, আপনার মূল বক্তব্যটা বুঝতে পেরেছি। এটা কার্য বিবরণীতে আনার জন্য ভালো হবে, রেকর্ড থাকবে। আপনি দয়া করে একটা নোটিশ প্রদান করুন। সংসদে জ্বালানি সংকটের কথা বলি, সরকার দলের তরফ থেকে জ্বালানি সংকট নেই এই কথা বলা হয়, আবার সরকারি যে একটা প্রতিষ্ঠান তারা নির্বাচন স্থগিত করছে জ্বালানি সংকটের কথা বলে। এই জায়গাটাতে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন। আসলে কি জ্বালানি সংকটের ইস্যু, নাকি একটা গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দলীয়করণ ডাকা হবে সেইটা মূল ইস্যু? এই দুটা বিষয়ে একটা সিদ্ধান্ত আসা প্রয়োজন মাননীয় স্পিকার। এর উত্তরে আইনমন্ত্রী জানান, বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে হস্তক্ষেপ করতে চায় না। একটা কবিতায় পড়েছিলাম, তুমি সব বুঝো মানি, যতটুকু বুঝো না ততটুকুই আমি। উনি সব বুঝেন, এটা যেমন মানি, কিন্তু যতটুকু ওনার প্রয়োজন ততটুকু উনি আনেন, এর বাইরের টুকু আনেন না। অবশ্যই সংসদের অবশ্যই নির্বাচনে যাওয়ার জন্যই এই 8 সপ্তাহ বা 7 সপ্তাহ 8 সপ্তাহ সরকার দায়িত্ব গ্রহণের পরে, গত 18 মাসে যখন নির্বাচন হয়নি, আমরা দায়িত্ব গ্রহণ করার পরেই বার কাউন্সিলের নির্বাচন উদ্যোগ গ্রহণ করেছি। এবং সেই ব্যাপারে বার কাউন্সিল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, আপনি জানেন। উনি যে জিনিসটা বলেননি সেটা হলো ঢাকা বার সহ বেশ কয়েকটি বার অ্যাসোসিয়েশন থেকে বার কাউন্সিলের কাছে অনুরোধ এসেছে যে তাদের ওখানে এখন নির্বাচন চলছে, তাদের নির্বাচন প্রক্রিয়া সমুন্নত রাখার জন্য, নির্বাচনটা পিছানোর জন্য বলেছেন। আমরাও চাই, ওনার মতোই চাই, বার কাউন্সিল স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে তারা এই ব্যবস্থা গ্রহণ করবেন। এরপর টাইম ম্যাগাজিনে 100 প্রভাবশালীর তালিকায় সংসদ নেতা তারেক রহমানের নাম আসায় সংসদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে চিফ হুইপ একটি কবিতা পড়ে শোনান। তিনি এলেন, বললেন খুবই কম কথা, সময়ের কপালে লিখে দিলেন একটি উজ্জ্বল উচ্চারণ, বললেন উই হ্যাভ এ প্ল্যান। তার দৃঢ়তা ছিল পাহাড়ের মতো, কিন্তু হৃদয় শিশির ভেজা ঘাসের মতো। বিশ্বের বড় বড় দরজায় তিনি কড়া নাড়েননি, নিজের আলোয় দাঁড়িয়েছিলেন, দরজাগুলো নিজেই খুলে গেছে। এখন দূর দেশেও আকাশেও আমাদের পতাকার রং দেখা যায়, বিদেশি বাতাসেও শোনা যায় এই মাটির নাম। পরে রাষ্ট্রপতির ভাষণের উপর ধন্যবাদ পর্ব স্থগিত জানিয়ে রবিবার পর্যন্ত সংসদের অধিবেশন মুলতবি করেন ডেপুটি স্পিকার। 2026 তারিখ রোজ রবিবার। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। গণতন্ত্র ছাড়া বাংলাদেশের মুক্তি বা সমৃদ্ধি সম্ভব নয় বলেছেন জাতীয় সংসদের স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম। বরিশাল নগরী সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পিকার আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করে দেশের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যে সংসদ গঠিত হয়েছে সেই সংসদ বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে বলেও আশা তার। এ সময় বরিশালে কাটানো সময়গুলোর স্মৃতিচারণ করেন স্পিকার হাফিজউদ্দিন আহমদ। এই দেশে গণতান্ত্রিক ব্যবস্থা আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হবে বাংলাদেশের মাটিতে, এটাই আমরা কামনা করি। এবং গণতন্ত্রের মাধ্যমেই আমাদের অর্থনৈতিক অগ্রগতি অর্জন করা সম্ভব বলে আমি বিশ্বাস করি। বর্তমানে একটি অত্যন্ত সুন্দর নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে একটি সংসদ গঠিত হয়েছে, সংসদের সবেমাত্র কাজ শুরু। এই সংসদ আশা করি বাংলাদেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে।
জ্বালানি তেলের জন্য রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে মোটরসাইকেল ও প্রাইভেট কারের দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা ও ভোগান্তির পর মিলছে কাঙ্ক্ষিত জ্বালানি। তেল নিতে এসে কর্মঘণ্টা নষ্ট হওয়ায় অনেকের আয় রোজগারও কমে গেছে। আর ফিলিং স্টেশনের পক্ষ থেকে বলা হচ্ছে ডিপোতে থেকেও তারা পাচ্ছেন না চাহিদা মাফিক তেল। ফুয়েল পাস ছাড়া আর অকটেন দেওয়া হবে না বলেও জানিয়ে দেওয়া হচ্ছে। সৈকত সাদিকের প্রতিবেদনে বিস্তারিত। তীব্র গরম, দীর্ঘ লাইনে মোটরসাইকেল রেখে কোথাও যাওয়ার সুযোগ নেই। সামনের মোটরসাইকেলটা একটু অগ্রসর হলে নিজেরটাও ঠেলে ঠেলে সামনে এগোচ্ছেন। সপ্তাহের শেষ দিন এভাবেই তেলের জন্য ফিলিং স্টেশনে ৫-৬ ঘন্টা ব্যয় করতে হচ্ছে মোটরসাইকেল চালকদের। ফজরের নামাজ পড়ে তারপর লাইনে দাঁড়িয়েছি, তারপর এই 12টার দিকে এসে লাইন পেলাম। অলমোস্ট 7-8 ঘন্টার মতো লাইনে থাকতে হলো। তারপরও লাইনে নানা বিশৃঙ্খলা আছে। টাউন হলে প্রথমে লাইন ধরছি, এখানে আসতে আসতে এখন বাজে 1:45, আর হয়তো আধা ঘন্টা 40 মিনিট লাগবে নিতে। তাহলে ঈদের সময় চলে গেল এবং রোদ্রে কষ্টে সকালে নাস্তা করে নেই। মোটরসাইকেলে পাঠাও চালকদের দুর্ভোগ কিছুটা বেশি। জ্বালানি সংগ্রহে এই ভোগান্তিতে বেশ বিপাকে পড়েছেন তারা। তেল নিতে এত সময় ব্যয় হয়, কমে গেছে রোজগার। এখনো মনে করেন যে একটা টিপ মারতে পারিনি, তাহলে এখন বুঝতেই পারতেছেন কি অবস্থা হবে। আমরা তো পাঠাও, তাহলে আমাদের যদি 7.5 ঘন্টা সময় লাগে, দিন তো পার হয়ে গেছে। তাহলে আমরা যদি সারাদিনে একবার তেল নিই, তাহলে আমাদের তো কাজের সময় থাকে না। রাজধানীর বেশিরভাগ ফিলিং স্টেশনে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে তেল বিক্রি চালু হয়েছে। এই পদ্ধতিতে 1000 টাকার তেল কেনার সুযোগ থাকলেও অনলাইনে দেখা দিয়েছে সার্ভার জটিলতা। এখন ফুয়েল পাস ছাড়া দিবে না, তো দেখা যায় অধিকাংশ মানুষের এখন ফুয়েল কার্ড হয় না এখনো। আবার বিশেষ ফুয়েল কার্ডের ক্ষেত্রে জটিলতা হচ্ছে ঢাকা মেট্রোর বাইরে অন্য কোনো বিভাগের গাড়ি রেজিস্ট্রেশন করা যাচ্ছে না। মোটরসাইকেল চালকদের চেয়ে বেশি ভোগান্তির শিকার হন প্রাইভেট কার চালকরা। কেউ কেউ মধ্যরাত থেকেই লাইনে দাঁড়ান গাড়ি নিয়ে। গতকালকে আমরা ছিলাম প্রায় শিয়া মসজিদের ওইখানে সিরিয়াল মোহাম্মদপুর, ওখান থেকে সিরিয়াল কাটতে কাটতে সারা রাত্রে আমরা ওইখানে এসে আপনার এই মাথায় এসে বসেছি রাস্তার। তারপর ওইখান থেকে শুনি যে সকালে তেল নাই, খাওয়া দাওয়া তো করতে পারি না, গাড়ি সিরিয়াল তো যাবো কিভাবে। তেল বিক্রি স্বাভাবিক রাখতে হিমশিম খেতে হচ্ছে ফিলিং স্টেশনের লোকদেরকে। তারা বলছেন সব নিয়ম মেনে তেল দিয়ে যাচ্ছেন, তবে আগের চেয়ে সরবরাহ কমে যাওয়ায় ক্রেতাদের চাহিদা অনুযায়ী তারা তেল দিতে পারছেন না। তেল আগে থেকে অনেক কম দেয়, ঠিক আছে, তো ওই অনুযায়ী আমরা তেল দিচ্ছি। বিনা অনুযায়ী প্রাইভেট গাড়িগুলা 2000 টাকা তেল দিচ্ছি সিসি বুঝা। এদিকে পাম্পগুলোতে বিশৃঙ্খলা ও অপ্রীতিকর ঘটনা রোধে মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। ফুয়েল পাস ছাড়া শুক্রবার থেকে তেল দেয়া হবে না, এমন ঘোষণাও দেয়া হয়েছে পাম্প থেকে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। এদিকে চট্টগ্রাম বন্দরে প্রায় 33,000 টন ডিজেল নিয়ে আসা এমটি ট্রম দামিনী ট্যাঙ্কার থেকে শুরু হয়েছে জ্বালানি খালাস। সকালে চট্টগ্রাম বন্দরের বহিরঙ্গর থেকে 6 নম্বর ডলফিন জেটিতে আনা হয় ট্যাঙ্কারটি। এর আগে ট্যাঙ্কার থেকে কিছু ডিজেল ছোট ট্যাঙ্কারে খালাস করা হয়। বাকি জ্বালানি খালাস হবে জেটিতে। গেল মঙ্গলবার রাতে প্রায় 33,000 টন ডিজেল নিয়ে এমটি ট্রম দামিনী চট্টগ্রাম বন্দরের বহিরঙ্গরে পৌঁছায়। একই সময়ে প্রায় 34,000 টন ডিজেল নিয়ে আসে এমটি লুসিয়া সলিস। এসব ডিজেল সরবরাহ করেছে ইউনিপ্যাক সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেড ও সিঙ্গাপুর ভিত্তিক বিটল এশিয়া। এছাড়া অ্যাঙ্গোলা থেকে এলএনজি নিয়ে 18 এপ্রিল আসবে লবিটো নামের আরেকটি ট্যাঙ্কার। মূলধন সংকটে ভোগা রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে রাজি হয়েছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল কর্পোরেশন আইএফসি। সেই সঙ্গে সরকারি, বেসরকারি ও আর্থিক খাতগুলোকে অর্থ সহায়তা দিতেও রাজি হয়েছে। বাংলাদেশের শেয়ার বাজারের কারসাজি রুখতে পরামর্শ ও প্রযুক্তিগত সহায়তা দেবে আর্থিক লেনদেন প্রক্রিয়াকরণ প্রতিষ্ঠান জেপি মর্গানো। আইএমএফের বসন্তকালীন সভার তৃতীয় দিন শেষে এসব তথ্য জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি থেকে আরও জানাচ্ছেন মুহিবুল্লাহ মুহিব। বিশ্বব্যাংক ও আইএমএফ এর বসন্ত সভার তৃতীয় দিনে বাংলাদেশের জন্য বড় সুখবর বয়ে আনল বাংলাদেশের প্রতিনিধি দল। এদিন আন্তর্জাতিক ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও জেপি মর্গান সহ বেশ কয়েকটি বৈঠক করে প্রতিনিধি দল। বৈঠকে আমেরিকা ইরান যুদ্ধের প্রভাব বাংলাদেশের উপর কমাতে অর্থনৈতিক বেশ কিছু আশ্বাস পেয়েছে বাংলাদেশ। মূলধন খরায় ভোগা ব্যাংক, সরকারি প্রকল্প, বেসরকারি সংস্থা ও অর্থনৈতিক সেক্টরগুলোকে মূলধন দেওয়ার আশ্বাস দিয়েছে আইএফসি। এছাড়া
প্রবাসীদের দক্ষ হিসেবে গড়ে তোলা, দেশে কর্মসংস্থান তৈরিতে বিশ্বের বিভিন্ন সংস্থার সহায়তা দেবে এমন আশ্বাস দিয়েছে প্রতিনিধি দলের সদস্যরা। দিন শেষে তৃতীয় দিনের অর্জন নিয়ে কথা বলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী। জানান, আইএফসি বড় ধরনের ঋণ সহায়তা দেবে। ঋণে করা সরকারি বিভিন্ন প্রকল্প মুক্ত করতে পাশে থাকবে আইএফসি। মাধ্যমে যে একটা লিকুইডিটি ওরা এখানে ব্যাংকে ঢুকাবে, এটা আবার আপনার প্রাইভেট সেক্টর ব্যক্তি খাতের কাছে এই লোনগুলো যাবে। এখন এই যে বাংলাদেশে একটা তারল্যের সংকট সৃষ্টি হচ্ছে, এটার একটা বড় সমাধান এই আইএফসির এই উদ্যোগের মাধ্যমে একটা অনেকটা সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি। অর্থনীতির অন্যতম মানদণ্ড শেয়ার বাজারে সাধারণ বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে জেপি মর্গান। পরামর্শের পাশাপাশি প্রযুক্তিগত সহায়তা পাওয়া যাবে বলে জানিয়েছে খোদ অর্থমন্ত্রী। বিএনপির মেইন উদ্দেশ্য হচ্ছে জব ক্রিয়েশন, কর্মসংস্থান। সবকিছু কর্মসংস্থানকে মাথায় রেখে সব প্রোগ্রামগুলো কর্মসংস্থান ছাড়া কোনো প্রোগ্রাম আমরা নিতে যাব না। আমরা যেই বিনিয়োগগুলো হবে এখানে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট থাকতে হবে, ভ্যালিউ ফর মানি থাকতে হবে, জব ক্রিয়েশন থাকতে হবে, এনভায়রনমেন্টাল কনসিডারেশন থাকতে হবে। গদবাঁধা নিয়মে দেশের অর্থনীতি আর পরিচালিত হবে না বলেও জানান মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময়ে অনুষ্ঠিত 2টি বসন্তকালীন বৈঠকে বিশ্বব্যাংক এবং আইএমএফ জানিয়ে দিয়েছিল গণতান্ত্রিক সরকার ছাড়া কোনো ধরনের অর্থ ছাড় করবে না তারা। 12ই ফেব্রুয়ারির নির্বাচনের পর দেশের দায়িত্ব নিয়েছে বিএনপি, আর এবারের এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন বাংলাদেশের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এবং বিশ্বব্যাংক এবং আইএমএফের কর্মকর্তাদের সাথে বৈঠকে তারা জানিয়েছে যে বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ডে পাশে থাকবেন তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি ঘোষণা করেছে 11 দলীয় জোট। 18 এপ্রিল থেকে 2রা মে পর্যন্ত টানা 15 দিনের এই কর্মসূচি ঘোষণা করেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি জানান, 18 এপ্রিল রাজধানী ঢাকায় গণমিছিল অনুষ্ঠিত হবে। রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয়। ঘোষিত কর্মসূচি অনুযায়ী 25 এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে গণমিছিল অনুষ্ঠিত হবে, আর 2রা মে প্রতিটি জেলায় 11 দলীয় জোটের উদ্যোগে গণমিছিল হবে। এছাড়া মাঝের দিনগুলোতে বিভাগীয় শহর ও গুরুত্বপূর্ণ জেলায় গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সেমিনার ও লিফলেট বিতরণ করা হবে। সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার অভিযোগ করেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী গণরায় বাস্তবায়ন করা হয়নি, বরং সরকার বিপরীতমুখী অবস্থান নিয়েছে। তিনি বলেন, জ্বালানি খাতে সরকারের বক্তব্য ও বাস্তবতার মধ্যে কোনো মিল নেই। একই সঙ্গে দেশের হাম পরিস্থিতিকে উদ্বেগজনক উল্লেখ করে জানান, লক্ষাধিক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, প্রশাসনে দলীয়করণের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা করা হচ্ছে। জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি। প্রতিটি স্তরে নির্বাচিত জনপ্রতিনিধিরা জুলাই জাতীয় সনদে যে জাতীয় ঐক্যের পরিবেশ তৈরি হয়েছিল, তার ভিত্তিতে গণভোটের যে জাতীয় এবং গণরায় আমরা দেখতে পাচ্ছি বেদনার সাথে, সেই গণরায় কিন্তু এখন ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার বাস্তবায়ন করছে না, বরং তার থেকে সোজা একেবারে ইউটার্ন করে নানান অজুহাত তুলে ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন। রাজধানীর হাসপাতালগুলোতে বাড়ছে হাম আক্রান্ত শিশুর সংখ্যা। হাম আক্রান্ত শিশুদের অনেকে আবার আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতেও। চিকিৎসকরা বলছেন, হাম রুবেলার টিকাদান ব্যাহত হওয়াতেই দেখা দিয়েছে হামের প্রাদুর্ভাব। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। 9 মাসের তায়েবা 12 দিন আগে হাম আক্রান্ত হয়ে ময়মনসিংহের একটি হাসপাতালে ভর্তি হয়েছিল, পরে দেখা দেয় নিউমোনিয়া। এখন সে রাজধানীর শিশু হাসপাতালের বিশেষ হাম ওয়ার্ডে ভর্তি। তায়েবার মতো হাম আক্রান্ত 68টি শিশু এই হাসপাতালে চিকিৎসাধীন, যার মধ্যে 12টি শিশুর অবস্থা গুরুতর। রাজধানী ছাড়াও ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া সহ দেশের বিভিন্ন প্রান্তের হাসপাতাল থেকে হাম আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য আনা হয়েছে এখানে। 10 দিন আগে হামের সমস্যা দেখা দিছে, তা 3 দিন আমরা মুন্সিগঞ্জ হাসপাতাল ট্রিটমেন্ট করছি। ভর্তি হওয়ার পরে তো 8 দিন ধরে ট্রিটমেন্ট চলতেছে, মানে হাম ভালো, সবকিছু ভালো, কিন্তু আর মানে উন্নত হইতেছে না, ঠান্ডাটা অনেক বেশি। আমরা আসছি দামরাই থেকে, আমার বাচ্চার আজকে 5-6 দিন ধরে হামের সমস্যা, হাম নিয়ে উপসর্গ নিয়ে আমরা এখানে আসছিলাম। প্রথমে ছিলাম ঢাকা মেডিকেলে, ওইখানে হাম হয়েছে, তারপরে এখানে ট্রান্সফার করছে। তো গত মাসে 29 তারিখ আসছি, 29 তারিখ থেকে এই ট্রিটমেন্ট চলতেছে।
চিকিৎসকরা বলছেন, গত সরকারের সময় টিকা কার্যক্রম ব্যাহত হওয়ায় দেশব্যাপী হামের এই হঠাৎ প্রাদুর্ভাব। হাম কিন্তু স্বাভাবিক রোগ না, এর যে কমপ্লিকেশন ভেরি সিভিয়ার, বিশেষ করে সিভিয়ার নিউমোনিয়া, ডায়রিয়া, এনকেফালাইটিস, খিচুনি হয় এবং আরও ছোটোখাটো অনেক ইনফেকশন হয়। ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু অনেক সেন্টারে টিকা ক্রাইসিস ছিল, এই টিকাও পায়নি, তারা দেয়নি। এতে করে আমাদের যে 95% যে প্রোটেকশনটা ছিল হামের, যাতে করে মাঝে মাঝে দুই একটা বাচ্চা যদি ভ্যাকসিন নাও নিয়ে থাকে তারা ন্যাচারালি প্রোটেক্টেড ছিল, এটাকে হার্ড ইমিউনিটি বলা হয়। কিন্তু এই হার্ড ইমিউনিটির এই সিস্টেমটা কিন্তু নষ্ট হয়ে গেছিল। চলমান হাম রুবেলা টিকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন হলে এবং শিশুদের দেহে হাম প্রতিরোধ ক্ষমতা তৈরি হলে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ সম্ভব হবে প্রত্যাশা চিকিৎসকদের। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে হামের প্রকোপ কমছেই না। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে হাম উপসর্গে 8 জনের মৃত্যু হয়েছে। শুধু সিলেট ও রাজশাহীতেই হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন 3 শিশুর মৃত্যু হয়েছে। সিলেট ওসমানী মেডিকেলের আইসিইউতে হামে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আরও 2 শিশু মারা গেছে। জানুয়ারি থেকে এখন পর্যন্ত এই বিভাগে হামে মারা গেছে মোট 5 জন। 24 ঘন্টায় বিভাগের বিভিন্ন হাসপাতালে নতুন করে 52 জন হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ 20 জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ও 17 জন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ মেডিকেলে চিকিৎসাধীন। এদিকে রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে আরেকজন শিশু। নতুন ভর্তি রয়েছে 11 জন। বর্তমানে হাসপাতালে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন 145 শিশু। এ পর্যন্ত হাম আক্রান্ত হয়ে 51 জনের মৃত্যু হয়েছে রাজশাহী মেডিকেলে। এদিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে হাম আক্রান্ত 33 শিশুকে ভর্তি করা হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 31 রোগী। হাসপাতালে বর্তমানে মোট 88 শিশু চিকিৎসাধীন। এ পর্যন্ত হাসপাতালটিতে মোট 515 শিশুর শরীরে হাম শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে 13 শিশু। এদিকে 24 ঘন্টায় চট্টগ্রাম জেলায় নতুন করে হাম শনাক্ত হয়েছে 20 শিশুর। উপসর্গ নিয়ে আরও 89 জন শিশু ভর্তি হয়েছে। টেলিভিশন শিল্প রক্ষায় চ্যানেলগুলোকে ডিজিটালাইজেশন করার পাশাপাশি পে চ্যানেল করার তাগিদ দিয়েছেন অ্যাটকো মহাসচিব 21 টেলিভিশনের চেয়ারম্যান আব্দুস সালাম। সচিবালয়ে টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকো, কেবল অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, কোয়াব নেতারা তথ্য ও সম্প্রচার সচিব মাহবুবা ফারজানার সঙ্গে বৈঠক করেন। এ সময় টেলিভিশন শিল্পের বিরাজমান নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন অ্যাটকো নেতারা। পরে অ্যাটকো মহাসচিব আব্দুস সালাম জানান, অনেক বেশি টেলিভিশন থাকায় চ্যানেলগুলো অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছে। বর্তমান বিজ্ঞাপন দিয়ে চলা কঠিন হয়ে পড়েছে, তাই পে চ্যানেল করার উপর জোর দেন। নেতারা বলেন, মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই গণ অভ্যুত্থানের বিষয়টি অন্তর্ভুক্ত করে জাতীয় সম্প্রচার নীতিমালার খসড়া প্রস্তুত হয়েছে। অংশীজনদের সঙ্গে আলোচনার পর চূড়ান্ত হবে তা। কোয়াব সভাপতি সাইফুল হোসেন সোহেল বলেন, টেলিভিশন চ্যানেলগুলোকে ডিজিটালাইজেশন না হওয়ায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। ইন্ডাস্ট্রি থেকে বাঁচাতে গেলে যেটা ডিজিটালাইজেশন দরকার, সেটা আমরা আরেকবার জোর করে বলেছি। কারণ ডিজিটালাইজেশন না হলে, পে চ্যানেল না হলে কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচবে না। সেটা খুবই গুরুত্বপূর্ণ। সে বিষয়ে আমরা আজকে আবারও তাগিদ দিয়েছি। ডিজিটাইজেশন বাস্তবায়ন হলে কাস্টমার অনেক বেশি সুবিধা পাবে, সে তার পছন্দ অনুযায়ী চ্যানেল দেখতে পাবে এবং আমাদের দেশীয় যে বেসরকারি চ্যানেলগুলো আছে সেগুলো টিআরপি যে একটা ব্যাপার আছে সেগুলো অটোমেটিক্যালি হয়ে যাবে। আমাদের কন্টেন্টের মানও বাড়বে এবং গ্রাউন্ড থেকে একটি রেভিনিউ জেনারেট হবে, যেটা টেলিভিশন সেক্টর, টেলিভিশন ওনার যারা আছে তারাও পাবে এবং সরকার বিপুল পরিমাণ রাজস্ব পাবে, যেটা এখন পাচ্ছেন না। চলতি বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে কাল রাত থেকে। রাত 11:35 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাত 12:20 419 জন হজ যাত্রী নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিন মোট 14টি ফ্লাইট রয়েছে। এর মধ্যে 6টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের, 3টি সৌদি আরবের সাউদিয়া এয়ারলাইন্সের। 2026 সালে বাংলাদেশ থেকে 78,500 জন হজযাত্রী পবিত্র হজ পালন করবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,565 জন এবং হজ এজেন্সির মাধ্যমে 73,935 জন হজ পালনের জন্য যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে 26 মে 2026 পবিত্র হজ অনুষ্ঠিত হবে। হজের আনুষ্ঠানিকতা শেষে 30 মে থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে এবং তা 1 জুলাই শেষ হবে।
50 ভাগ নারী জনগোষ্ঠী সহ পিছিয়ে পড়া প্রান্তিক মানুষকে পেছনে ফেলে দেশের উন্নয়ন সম্ভব নয় জানিয়েছেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন। দুপুরে রাজধানীর একটি হোটেলে সমষ্টি আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। অনুষ্ঠানের শুরুতে জবাবদিহি নিশ্চিতে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বর জোরালো করার বিষয়ে বিভিন্ন নাগরিক সংগঠন ও গণমাধ্যমের ভূমিকার বিষয়ে জরিপ প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে 15টি জেলার 84% প্রান্তিক মানুষ অধিকার ও ন্যায্যতার ভিত্তিতে গণমাধ্যমে প্রতিবেদন দেখতে চান। আলোচকরাও বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সমস্যা নিরসন চ্যারিটি হিসেবে না দেখে অধিকারের ভিত্তিতে কাজ করতে হবে। শুধু সংগ্রামের গল্প নয়, প্রান্তিক মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প প্রচার করতে হবে। আদিবাসী, নারী, হিজড়া ও দলিত সম্প্রদায় সহ দেশের পিছিয়ে পড়া মানুষের কষ্ট গণমাধ্যমে ন্যায্যতার ভিত্তিতে উপস্থাপনের আহ্বান জানান সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী। মানুষের দুঃখ দুর্দশাগুলো মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে আসে। সো আমি চাইবো, আন্তরিকভাবেই চাইবো যে মিডিয়ার রোলটা যেন বিগত সময়ের মতো মিডিয়ার রোলটা না হয়। আমাদের ভালো মন্দ আপনারা তুলে ধরবেন এবং মানুষের কষ্টটাকে ন্যায্য উপায়ে তুলে আমাদের কাছে ধরবেন এবং আমাদের কাছ থেকে তাদের জন্য অবশ্যই বেনিফিটটা আপনারা আদায় করে নেবেন। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শাসনামলে শতাধিক গুম খুনের ঘটনায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে করা মামলায় তৃতীয় সাক্ষীর জেরা শেষ হয়েছে। পরবর্তী সাক্ষ্য গ্রহণের জন্য আগামী 22 এপ্রিল দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। সেই সঙ্গে একই ট্রাইব্যুনালে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে 24 জুলাই অগাস্টের গণ অভ্যুত্থান চলাকালে ইন্টারনেট বন্ধ করে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় চতুর্থ সাক্ষীর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলটি ও এর অঙ্গ সংগঠনের শীর্ষ 7 নেতার বিরুদ্ধেও বিচার কার্যক্রম চলমান রয়েছে। সকালে এসব মামলার 8 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। বিভিন্ন দেশের সংবাদকর্মীদের অংশগ্রহণে আগামী 8 মে ও 9 মে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জার্নালিজম কনফারেন্স। রাজধানী রেডিসন ব্লু হোটেলে 2 দিনব্যাপী আন্তর্জাতিক কনফারেন্স হবে। দ্য ডেইলি স্টার সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI। কনফারেন্সের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে 17 এপ্রিল রাত 12:01 থেকে চলবে 25 এপ্রিল 2026 পর্যন্ত। MRDI এর নির্বাহী পরিচালক হাসিবুর রহমান জানান, সম্মেলনে দেশি বিদেশি সাংবাদিক, গণমাধ্যম বিশেষজ্ঞ, গবেষক ও নীতি নির্ধারকেরা অংশ নেবেন। থাকবেন সংবাদ মাধ্যমের মালিক, সম্পাদক, সাংবাদিক, ইউনিয়ন ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, নাগরিক সমাজের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং উন্নয়ন সহযোগী সহ 5 শতাধিক অংশগ্রহণকারী। নিজ দেশ মিয়ানমারে অধিকার নিয়ে ফিরে যাওয়ার দাবিতে কক্সবাজারের উখিয়া ক্যাম্পে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে রোহিঙ্গারা। দুপুরের সমাবেশে রোহিঙ্গা নেতা ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুরুনির মুক্তির দাবিও জানান তারা। দেশে ফিরে যাওয়ার দাবিতে নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে কুতুপালং 14 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে মানববন্ধন ও পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচিতে রোহিঙ্গারা জানান, 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিলেও গত 9 বছরে নিজ ভূমিতে তাদের ফিরিয়ে নেওয়ার ক্ষেত্রে কোনো অগ্রগতি নেই। তারা জানান, আরাকান রাজ্যে নিজেদের অস্তিত্ব রক্ষায় দীর্ঘকাল ধরে সংগ্রাম করে আসছেন রোহিঙ্গারা, যেখানে একটি পক্ষের হয়ে নেতৃত্ব দিয়েছেন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুরুনি। তাকে ছাড়া স্বদেশে ফেরার আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাওয়া কঠিন। এই অবস্থায় তার মামলাটি আইনগত ও মানবিক উভয় দৃষ্টিকোণ থেকে পুনর্বিবেচনা করে মুক্তির দাবি জানানো হয় সমাবেশ থেকে। ইলিশের প্রজনন বাড়াতে বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় মঙ্গলবার মধ্যরাত থেকে সব ধরনের মাছ ধরার উপর 58 দিনের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। চলবে আগামী 11 জুন মধ্যরাত পর্যন্ত। নিষেধাজ্ঞার ফলে উপার্জনের পথ বন্ধ হয়ে পুরোপুরি কর্মহীন হয়ে পড়েছে জেলেরা। সংকট কাটাতে সরকারি সহযোগিতা সহ ঋণের কিস্তি বন্ধের দাবি জানিয়েছেন তারা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে সিরাজুম মুনির শুভর ডেস্ক রিপোর্ট। বঙ্গোপসাগরে 475 প্রজাতির সামুদ্রিক মাছের অবাধ প্রজনন ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মঙ্গলবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মৎস্য আহরণে 58 দিনের নিষেধাজ্ঞা। সরকারের এই আদেশ অনুযায়ী আগামী 11 জুন পর্যন্ত সাগরে বন্ধ থাকবে সব ধরনের মাছ ধরা।
মেরিন ফিশারিজ অর্ডিন্যান্স অনুযায়ী 2015 সাল থেকে প্রতি বছর 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন বঙ্গোপসাগরে মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করে আসছে সরকার। শুরুতে এই আদেশ কেবল ইন্ডাস্ট্রিয়াল ফিশিং ট্রলারের জন্য প্রযোজ্য হলেও 2019 সাল থেকে উপকূলীয় সকল ইঞ্জিন চালিত ট্রলার ও নৌকাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়। এদিকে দীর্ঘ সময়ের জন্য আয়ের পথ বন্ধ হয়ে যাওয়ায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জেলেরা। এর মধ্যে জ্বালানি সংকট সহ নানান প্রতিকূলতায় গত কয়েক মাস ঠিকমতো সাগরে যেতে পারেননি জেলেরা। এই বন্ধতে আমরা কি করব, কি খাবো, কি নিয়ে চলাফেরা করবো তাই নিয়ে আমাদের অনেক চিন্তিত। আমরা 8-15 দিন বন্ধ, এখন কিছু করতে পারছি না, যে তাহলে বেকার থাকতে হবে। আমি মাঝে হয়ে জেলেঘাট পাই না, তাহলে স্টাফরা কি করে পাবে? তাদের অভিযোগ, প্রতিবার নিষেধাজ্ঞার সময় তারা কর্মহীন হয়ে পড়লেও ঋণের বোঝা পিছু ছাড়ে না। তাই নিষেধাজ্ঞার শুরুতেই সরকারি খাদ্য সহায়তা প্রদান এবং সংকটকালীন এনজিওর ঋণের কিস্তি স্থগিত রাখার দাবি জানিয়েছেন তারা। তেলের সংকট না কাটতেই শেষ না হতে হতে আবার সরকারিভাবে যে বন্ধের 58 দিন দিয়ে বন্ধের নিষেধাজ্ঞা চলে আসছে, 15 তারিখ থেকে শুরু হবে। এটা নিয়ে এই মৎস্য সেক্টরে একটা আতঙ্ক বিরাজ করছে। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন ও জেলেদের সহায়তা নিশ্চিতে কাজ শুরু করেছে প্রশাসন। কোনো অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কর্মকর্তারা। কক্সবাজার জেলায় প্রায় 64,023 জনকে এই প্রণোদনা দেওয়া হবে এবং এটা অলরেডি আমাদের জেলা প্রশাসন থেকে এটা ডিও হয়ে গেছে এবং উপজেলাগুলোতেও ডিও সম্পন্ন হয়ে গেছে। নিষেধাজ্ঞার মধ্যে বাংলাদেশের জলসীমায় ভারতীয় জেলেদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন ভোলা, বরগুনা, কক্সবাজার সহ উপকূলের জেলেরা। সিরাজুম মুনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। জাতীয় নেতাদের ভুলে গেলে ইতিহাস ক্ষমা করবে না, স্বাধীনতা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী। খালেদা জিয়ার পুরস্কার নিলেন জাইমা রহমান। জ্বালানির জন্য ভোগান্তি চলছে, দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল। ডিপো থেকে চাহিদা মাফিক তেল না পাওয়ার অভিযোগ ফিলিং স্টেশনগুলোর। বাংলাদেশের রুগ্ন ব্যাংকগুলোকে অর্থ দিতে রাজি আইএফসি। শেয়ার বাজারের কারসাজি রুখতে প্রযুক্তিগত সহায়তা দেবে জেপি মর্গান। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে 11 দলের 15 দিনের কর্মসূচি ঘোষণা। জুলাই সনদের ক্ষেত্রে গণরায়ের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, অভিযোগ গোলাম পরোয়ারের। হাম উপসর্গে দেশে 24 ঘন্টায় আরও 8 জনের মৃত্যু। অনেক শিশু আবার আক্রান্ত হচ্ছে নিউমোনিয়াতেও। রোগীদের চাপ বাড়ছে হাসপাতালগুলোয়। এ ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30টায়, 9টায় রয়েছে নিউজ 20 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ।